প্রিয় অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই কোর্সের ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই অধ্যায়ের গত ক্লাসে আমি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট এই মেথডটা আলোচনা করছি। তো আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথড, এবং এই মেথডটাও ক্যাপিটাল বাজেটিংয়ের অন্যতম একটা টেকনিক, এবং যার মাধ্যমে কোনো একটা প্রজেক্টের গ্রহণযোগ্যতা যাচাই করা হবে। এবং এই গ্রহণযোগ্যতা যাচাই করার ক্ষেত্রে এই মেথডটাও ঝুঁকি সমন্বয় করে যে মেথডগুলো তোমাদের বিগত ক্লাসে উল্লেখ করেছিলাম তার মধ্যে অন্যতম একটা মেথড। তো এখন এই মেথডটা উল্লেখ করার জন্য আমি সর্বপ্রথম তোমাদের একটা অঙ্ক তোমাদের বোর্ডে আমি তুলে রেখেছি, এই অঙ্কটা ডিসকাস করব। সেই অঙ্ক থেকেই আমি গত ক্লাসের মতোই সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথডটা কী সেই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করব। তো স্টুডেন্টস, আমি আগে অঙ্কটা পড়ব। অঙ্কটা পড়লে একটা উদাহরণ আমাদের সামনে আসবে, সেই উদাহরণ থেকে পরবর্তীতে সেই ডেফিনেশন অর্থাৎ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথড যে বিষয়টা আজকে ক্লাসের মূল আলোচ্য বিষয়, সেটা আমাদের সামনে পরিষ্কারভাবে বোঝানো আরও সহজ হবে বলে মনে করি। তোমরা শুরু থেকে ক্লাসটা মনোযোগ থেকে শুনবে আশা করি। তো স্টুডেন্টস, তোমরা আগে দেখো, আমি একটা উদাহরণ নিলাম। প্রবলেম পার্ট সি 39, এটা কমার্স পাবলিকেশনের বই থেকে নেওয়া হয়েছে। তা আমরা আগে দেখি অঙ্কটা কি আছে। গ্রিন লিমিটেড is considering two mutually exclusive project. গ্রিন লিমিটেড দুইটা পরস্পর বর্ধনশীল প্রকল্প, এই দুইটা প্রকল্প তারা কনসিডারিং বা বিবেচনা করতেছে। কি জন্য বিবেচনা করতেছে? যে সে এই দুইটা প্রজেক্টের যে কোনো একটা প্রজেক্টে সে বিনিয়োগ করবে। এখন মিউচুয়াল এক্সক্লুসিভ বলার কারণ হলো যে যে কোনো একটাকে তার চয়েস করতে হবে। একটা চয়েস করলে অন্যটা প্রজেক্ট তাকে কী করতে হবে? ছেড়ে দিতে হবে। The expected cash flow of each projects are given below. এখন এই প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি, এই দুইটা প্রজেক্টের যে ক্যাশ ফ্লোগুলো সেগুলো আমাদের সামনে তুলে ধরা আছে। তো দেখো, ইয়ার জিরো ইয়ারের যে ক্যাশ ফ্লো 3 লাখ টাকা প্রজেক্ট এতে, এটা ব্র্যাকেটে দেওয়া আছে। দ্যাট মিনস এটা মাইনাস ফিগার। এই 3 লাখ টাকা হলো খরচ, অর্থাৎ এই প্রজেক্ট এতে যদি বিনিয়োগ করতে চায় তাহলে গ্রিন লিমিটেড কোম্পানিকে 3 লাখ টাকা বিনিয়োগ করতে হবে, যেটা তার যেটাকে বলা হবে ক্যাশ আউটফ্লো বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এবং এই খরচটা, মূলধন জাতীয় খরচটা করার পর আগামী 5 বছরে প্রজেক্ট থেকে নিম্নলিখিত ক্যাশ ফ্লোগুলো তার হাতে ইনফ্লো হিসেবে আসবে, অর্থাৎ বেনিফিট আকারে আসবে। তো দেখো, ইয়ার 1-এ 1 লাখ টাকা, ইয়ার 2, 3, 4, 5 পর্যন্ত এরকমভাবে বিভিন্ন ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে, যেগুলো তার সামনে ভবিষ্যতে এই বেনিফিটগুলো সে পাবে, এটা একটা সম্ভাব্য একটা মান উল্লেখ করা আছে। আর পাশাপাশি এটার পাশে একটা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট নামে একটা ফ্যাক্টর মান এখানে দেওয়া আছে। এই বিষয়টাই কিন্তু আজকে আলোচ্য বিষয়। তা এখন এইভাবে প্রজেক্ট এ এবং বি দুইটারই কিন্তু আলাদা আলাদা প্রাথমিক বিনিয়োগ কত এবং বিনিয়োগ করলে আগামীতে কি ক্যাশ ফ্লোগুলো আসবে সেটার একটা তথ্য আমাদের অঙ্কে তুলে ধরা আছে। তো স্টুডেন্টস, এখন এই অঙ্ক থেকে শুরুতেই আমি সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথডটা কি এখনই আমি আলোচনা করছি, যেহেতু আমার একটা উদাহরণ সামনে চলে আসছে। তো স্টুডেন্টস দেখো, এখানে মূল বিষয়টা হলো যে প্রজেক্টে বিনিয়োগ করলে যেই ক্যাশ ফ্লোটা আমি এই মুহূর্তে করছি এটা তো নিশ্চিতভাবে খরচটা হয়ে গেছে, এটার মধ্যে কোনো আনসার্টেনিটির কোনো বিষয় থাকে না। নিশ্চিতভাবেই আমাকে 3 লাখ টাকা খরচ করতে হবে। কিন্তু এই 3 লাখ টাকা খরচ করার পর ভবিষ্যতে যে রিটার্নগুলো পাবো এটা তো ভবিষ্যতের কথা, এবং ভবিষ্যৎ সবসময় আনসার্টেন। যে কারণে ভবিষ্যতে যে ক্যাশ ফ্লোগুলো আমাদের সামনে আসবে বেনিফিট আকারে, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথডে এটা মনে করা হয় যে এই ক্যাশ ফ্লোগুলো 100% নিশ্চিতভাবে আমার সামনে আসবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। এটার মধ্যে একটা আনসার্টেনিটি আছে, দ্যাট মিনস এগুলোর মধ্যে একটা ঝুঁকি আছে। দ্যাট মিনস এই যে ক্যাশ ফ্লোগুলো আগামী 5 বছরে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 3 লাখ টাকা, এইভাবে যে ফিউচার ক্যাশ ফ্লোগুলো আগামী 1 থেকে 5 বছরে পাওয়া যাবে, যেটা প্রত্যেকটা হচ্ছে রিস্কি ক্যাশ ফ্লো। দ্যাট মিনস এখানে আনসার্টেনিটি বিদ্যমান। শতভাগ ওই টাকাটা আমার হাতে এক্স্যাক্টলি ওই পরিমাণ টাকা আমার সামনে আসবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। যে কারণে এই প্রজেক্টগুলোকে যখন আমরা যাচাই করব, দ্যাট মিনস ভালো মন্দ বিচার করবো যে আমরা গ্রহণ করবো নাকি করবো না, তখন আমাকে কি করতে হয়? এনপিভি বের করতে হয়, নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হয়। এবং নেট প্রেজেন্ট ভ্যালু বের করার সময় আমরা গতানুগতিক যে পদ্ধতিতে এনপিভি করছি সেটা হলো যে প্রজেক্টে বিনিয়োগ করার পর যে ভবিষ্যতে ক্যাশ ইনফ্লোগুলো পাবো সেগুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছি। সেই প্রেজেন্ট ভ্যালুর ফিউচারগুলো ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুর যোগফল থেকে
বিনিয়োগের প্রাথমিক খরচ নিট ক্যাশ আউটলে বা এনসিও বিয়োগ করছি, বিয়োগ করলে যে ফলাফলটা পাইছি সেটাই আমরা এনপিভি পাইছি। এনপিভি পজিটিভ হলে আমরা মনে করছি প্রজেক্ট লাভজনক। কিন্তু এখানে যে বিষয়টা, গতানুগতিক পদ্ধতিতে এনপিভি যখন আমরা করছি তখন কিন্তু এই ক্যাশ ফ্লোর মধ্যে একটা আনসার্টেন একটা বিষয় রয়ে গেছে। দ্যাট মিনস এই ক্যাশ ফ্লোগুলো যে ঝুঁকিপূর্ণ, শতভাগ ওই পরিমাণ টাকা আমার সামনে না আসার যে সম্ভাবনা সেটা কিন্তু বিবেচনা করা হয় না। সে কারণে এখন আনসার্টেনিটিক্যাল মেথডে যে বিষয়টা আমরা এখানে সমাধান বিষয়টা আমরা করতে যাচ্ছি সেটা হলো যে প্রত্যেকটা ক্যাশ ফ্লোকে একটা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দ্বারা গুণ করে আনসার্টেন বা রিস্কি ক্যাশ ফ্লোকে সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট করা হবে। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য করো যে ইয়ার ওয়ানে 1 লাখ টাকা এই যে ক্যাশ ফ্লো আমি পাবো বলে মনে করছি, সেটা 100 ভাগ বা শতভাগ নিশ্চিতভাবে আমি পাবো সেটা বলতে পারতেছি না। যে কারণে অঙ্কে একটা সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর একটা মান দেওয়া আছে, এটাকে এক এক অঙ্কে এক রকম দেওয়া থাকবে। এটা যে 95% থাকবে প্রত্যেকটা অঙ্কে তা কিন্তু বলা যাবে না, অঙ্কের মান অনুযায়ী এটা দেওয়া থাকবে। এখন দেখো এখানে এই যে 0.95 এই যে মানটা দেওয়া আছে, এটা দেখো 1-এর থেকে কিন্তু কম। 1-এর থেকে যদি কম হয় তাহলে বুঝতে পারবো যে আমরা 1 লাখ টাকাই নিশ্চিতভাবে পাবো না, তার থেকে একটু কম পাবো। তো এখন এই ফ্যাক্টরের মানটা যত বড় হবে আনসার্টেনিটি তত কম, আর এই ফ্যাক্টরের মানটা যত বেশি হবে এই ফ্যাক্টরের মানটা যত ছোট হবে ততই ক্যাশ ফ্লোটা তত বেশি আনসার্টেন এবং ক্যাশ ফ্লোটা আমার হাতে যে ভবিষ্যতে যে আসবে সেটার সার্টেনিটি আরও কম। স্টুডেন্ট আবার বলতেছি যে এখানে 1 লাখ টাকার পাশে 0.95 যে সার্টিফিকেট ফ্যাক্টর দেওয়া আছে, এটা 95 দেওয়া আছে। তো এই 95 দেওয়ার পরিবর্তে যদি এটা দেওয়া থাকতো 0.75 তাহলে বুঝতাম যে এই ক্যাশ ফ্লোটা আসার সম্ভাবনা আরও কম। আর এটা যত 1-এর কাছাকাছি থাকবে তত এই ক্যাশ ফ্লোটা আমার সামনে আসার সম্ভাবনা তত বেশি। তো এই সম্ভাবনার মান অনুযায়ী কতটুকু সার্টেনিটির সম্ভাবনা আছে সেই অনুযায়ী এই ফ্যাক্টর মানটা দেওয়া থাকে। এই ফ্যাক্টর মানটা বেশি হলে আমরা বুঝতে পারবো সার্টেনিটি বেশি, আর ফ্যাক্টর মানটা যদি কম হয় তাহলে বলবো সার্টেনিটি কম। তো এইভাবে এই ফ্যাক্টর দ্বারা যদি আমরা আনসার্টেন ক্যাশ ফ্লোকে গুণ করি তো এই আনসার্টেন ক্যাশ ফ্লো সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট হয়ে যাবে। দেন সেই সার্টেন ক্যাশ ফ্লোগুলো থেকে আমরা নতুন করে এনপি বের করব। তখন এনপি বের করলে যে বিষয়টা হবে তখন সেই ক্যাশ ফ্লোর মধ্যে আর কোনো ঝুঁকি থাকলো না, তখন ঝুঁকি শূন্য হয়ে গেল, দ্যাট মিনস রিস্ক অ্যাডজাস্টেড হয়ে গেল। তা আমরা এই প্রক্রিয়াটাই আমরা আজকে অঙ্কে দেখবো যে অর্থাৎ সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দ্বারা আনসার্টেন ক্যাশ ফ্লোকে সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট করব, দেখেন সেখান থেকে নতুন করে এনপি বের করব। তা এখন নিচে আরো কিছু কথা বলা আছে, সেটা বলার আগে এই সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরটা কি এটা বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে একটু ডেফিনেশন উল্লেখ করছি, বিষয়টা আলোচনা করে দেন বাকি অংশ আমরা আলোচনা করব, দেন আমরা অঙ্কে মূল সমাধানে চলে যাব। তো স্টুডেন্টস দেখো, this method certain equivalent method, this method believes that there is uncertainty in future cash flows, in future cash inflows, therefore the future cash flows should be adjusted to certain cash flow। অর্থাৎ মানে হলো যে এখানে বিশ্বাস করা হয় যে আমরা প্রতিষ্ঠানতে বিনিয়োগ করার পর যে ভবিষ্যতে ক্যাশ ফ্লোগুলো পাবো সেগুলো হলো আনসার্টেনিটি সেখানে বিদ্যমান আছে, ফলে সেই আনসার্টেন ক্যাশ ফ্লোকে আমরা সার্টেন ক্যাশ ফ্লোকে রূপান্তর করার জন্য সেটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট কিভাবে করব? দিস ইজ ডান বাই মাল্টিপ্লাইং দ্য ফ্যাক্টর নোন অ্যাজ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর। দিস ফ্যাক্টর ক্যান রেঞ্জ বিটুইন 0 to 1। দেখো এই যে প্রতিটা ক্যাশ ফ্লো যেগুলো নাকি আনসার্টেন, সেই আনসার্টেন ক্যাশ ফ্লোকে সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট করার জন্য সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর নামে কতগুলো ফ্যাক্টরের মান অঙ্কে দেওয়া থাকবে। তো এই ফ্যাক্টর দ্বারা আনসার্টেন ক্যাশ ফ্লোকে যদি গুণ করি তাহলে আনসার্টেন ক্যাশ ফ্লো সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় বলা আছে যে এই ফ্যাক্টরের মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। 0 থেকে কত মধ্যে থাকবে? 1 এর মধ্যে থাকবে। এখন দেখো এইখানে এই অঙ্কে প্রাথমিক যে বিনিয়োগটা সেটার পাশে কিন্তু ফ্যাক্টরের মান দেওয়া আছে 1, তার মানে বিনিয়োগটা বর্তমানে করা হচ্ছে এবং এটা নিশ্চিতভাবেই 3 লাখ টাকায় করা হবে, এটার মধ্যে আর কোনো কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই, যে কারণে এখানে ফ্যাক্টরের মান পারফেক্টলি 1 দেওয়া আছে। তো ফ্যাক্টরের মান 1 মানে এটা শতভাগ নিশ্চিত যে 3 লাখ টাকা খরচ হয়ে যাবে। তারপরে ভবিষ্যতে ক্যাশ ফ্লো যেগুলো পাবো, যখন ভবিষ্যতের কথা আসছে তখনই কিন্তু আনসার্টেনিটি পরিমাণ বেড়ে যাচ্ছে। দেখো ইয়ার 1 এ ফ্যাক্টরের মানটা কিন্তু 0.95, ইয়ার 2 তে 0.9, ইয়ার 3 তে 0.85, এইভাবে যত সময় সামনে যাচ্ছে ততই কিন্তু ফ্যাক্টরের মানটা ছোট হয়ে যাচ্ছে। এখানে আরেকটা কথা এখানে উল্লেখ করা আছে, দেখো ফর হাইয়ার সার্টেনিটি এ হাইয়ার ফ্যাক্টর ইজ অ্যাডাপ্টেড। ক্যাশ ফ্লোর সার্টেনিটি যত বেশি থাকবে ফ্যাক্টরের মান তত বড় হবে, হাইয়ার হবে। ক্যাশ ফ্লো ফর লোয়ার সার্টেনিটি এ লোয়ার ফ্যাক্টর ইজ অ্যাডাপ্টেড। ক্যাশ ফ্লোর আনসার্টেনিটি যত বেশি থাকবে ততই তার ফ্যাক্টরের মানটা ছোট হতে থাকবে।
তো এখন দেখো ক্যাশ ফ্লো যত দেরিতে পাবো, যত ভবিষ্যতে পাবো, ততই কিন্তু বিষয়টা আমাদের সামনে আনসার্টেন হয়ে যায়। তা এখন দেখো ইয়ার 5 এর 3 লাখ টাকাতে পাবো, সেটার সার্টেনিটি অবশ্যই ইয়ার 1 এ যেটা পাবো তার থেকে আরো বেশি আনসার্টেন হয়ে যাচ্ছে। যে কারণে ইয়ার 1 একটা বেশি সার্টেন আর ইয়ার 5 এরটা কম সার্টেন। যে কারণে ইয়ার 1 এর ক্যাশ ফ্লোর সার্টেনিটি ফ্যাক্টরের মানটা বড় আছে, ইয়ার 5 এরটা আরো ছোট আছে। ঠিক এইভাবে এই ফ্যাক্টরগুলো অঙ্কে অ্যাডজাস্ট করে দেওয়া থাকবে। এটা আমাদের কখনো কখনো বের করতে বলা লাগতে পারে। তো বের করতে গেলে সেটারও সূত্র আছে, কিন্তু মেজরিটি তোমাদের এই ফ্যাক্টরের মান অঙ্কে দেওয়া থাকবে। তো এখন এই ফ্যাক্টরের মানগুলো দ্বারা আমরা যদি আনসার্টেন ক্যাশ ফ্লোকে গুণ করি, সেটা সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট হয়ে যাবে। এইভাবে প্রজেক্ট এ এবং বি উভয় ক্ষেত্রে আমরা একই কাজটা করব। তারপর সেই আনসার্টেন ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। তো প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে গেলে দেখো এখানে কি বলা আছে, তো কোম্পানি হ্যাজ ডিসাইডেড টু ইভ্যালুয়েট দিস প্রজেক্ট ইউজিং সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথড। কোম্পানি এই প্রজেক্টটা মূল্যায়ন করতে চাচ্ছে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথডে। তো স্টুডেন্টস, এখানে কোম্পানিজ নরমাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 15% and after tax risk free rate of return is 8%. Which project should be selected? এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যখন আমরা সাধারণ গতানুগতিক নিয়ম এনপিভি করি তখন কিন্তু অঙ্কের যে নরমাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা কখনো কখনো এটাকে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল, ওই রেটটা দিয়ে কিন্তু এনপিভি করতে হয়। কিন্তু যখন আমরা সার্টেন ইকুইভ্যালেন্ট মেথডে আমরা এনপিভি করব, তখন কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে অঙ্কে যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা দেওয়া থাকবে, এই রেটটাই কিন্তু এনপিভি করার সময় ডিসকাউন্ট রেট হিসেবে ব্যবহার করতে হবে। অন্য কোনো রেট এখানে ব্যবহার করা যাবে না। এখন এখানে যে নরমাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15% যেটা দেওয়া আছে, এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ রেট। অর্থাৎ যখন ক্যাশ ফ্লোটা আনসার্টেন থাকে, যখন ক্যাশ ফ্লোর মধ্যে ঝুঁকি থাকে, তখন সেই ঝুঁকিপূর্ণ ক্যাশ ফ্লোটাকে এনপিভি করার জন্য যে ডিসকাউন্টটা ব্যবহার করবো, সেটাও সেই রেটটাও কিন্তু নরমাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হতে হবে। দ্যাট মিনস এই 15% এটা হলো একটা ঝুঁকি পূর্ণ রেট, অর্থাৎ এটার মধ্যে ঝুঁকি বিদ্যমান আছে। কিন্তু যখন আমরা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথডে আমরা এনপিভি করব, তখন তো ক্যাশ ফ্লোর যে আনসার্টেনিটি থাকে, সেটাকে তো আর আনসার্টেনিটিকে আমরা সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দ্বারা গুণ করে আনসার্টেন ক্যাশ ফ্লোকে যেহেতু সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট করছি, এইবার এনপিভি করার সময় সেই সার্টেন ক্যাশ ফ্লোকে যখন আমরা ডিসকাউন্টিং করব, প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব, তখন সেই ঝুঁকিপূর্ণ যে রেটটা যে 15% সেটাকে আর ব্যবহার করা যাবে না। সেখানে সব সময়ের জন্য মনে রাখতে হবে যে ঝুঁকিবিহীন যে রেট, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%, ওইটা দ্বারা এনপিভি করতে হবে। কারণ যদি আমরা 8% ব্যবহার না করে যদি ঝুঁকিপূর্ণ রেট দিয়ে যদি আমরা আবার এনপিভি করতে যাই, তখন এই ক্যাশ ফ্লোটাকে দুইবার ডাবল রিস্ক অ্যাডজাস্টেড করা হবে। কারণ একবার যেহেতু আমরা সার্টেন ফ্যাক্টর দ্বারা গুণ করে ক্যাশ ফ্লোকে ছোট করে নিয়ে আসছি, তখন দ্বিতীয়বার আর কিন্তু ওটাকে আর নতুন করে ঝুঁকি সমন্বয় করা যাবে না। সাধারণভাবেই তখন ঝুঁকিবিহীন যে রেট, দ্যাট মিনস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8% যেটা দেওয়া আছে, এই 8% রেট দ্বারাই কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে যে সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরে এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দ্বারা সবসময় এনপিভি করতে হবে। এখন কোন প্রজেক্টটা ভালো, এটা আমরা এখন বিবেচনা করব। এটি বিবেচনা করার জন্য আমরা এখন যে কাজটা করব, যে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট মেথডে আমরা প্রজেক্টের এনপিভি বের করব। তো স্টুডেন্টস, এখন আমরা সেই এনপিভি বের করব। তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখবে। তো স্টুডেন্টস, তা আমরা এখানে দুইটা প্রজেক্টের আমরা এনপিভি বের করব, এবং এনপিভি বের করার সময় আমরা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো প্রজেক্ট এ এবং বি এর এই সলিউশনটা আমি বোর্ডে আগে তুলে রাখছি, তোমরা একটু বোর্ডে দিয়ে লক্ষ্য করো যে প্রজেক্ট এ এর ইয়ার 1 থেকে 5 পর্যন্ত সিএফএটি যেটা আমাদের দেওয়া আছে 1 লাখ, 2 লাখ, 2 লাখ, 3 লাখ, 3 লাখ, এই ক্যাশ ফ্লোগুলো আগামী 5 বছরে আমাদের সামনে আসবে। এখন আমি আগে আলোচনা করছি যে সার্টেন ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচে প্রজেক্টের ভবিষ্যতে যে ক্যাশ ফ্লো যেগুলো আমার সামনে আসবে, সেগুলো কিন্তু আনসার্টেন, এবং সেই কারণে প্রত্যেকটা ক্যাশ ফ্লোর পাশে একটা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেওয়া আছে। এই ফ্যাক্টর দ্বারা যখন আমরা আনসার্টেন ক্যাশ ফ্লোকে গুণ করব, আনসার্টেন ক্যাশ ফ্লো সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট হয়ে যাবে। তখন আনসার্টেন ক্যাশ ফ্লোর মধ্যে একটা রিস্ক ছিল, সেই রিস্ক কিন্তু অ্যাডজাস্টেড হয়ে যাবে। অ্যাডজাস্টেড হয়ে ক্যাশ ফ্লোটা সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট হয়ে যাবে। এই সার্টেন ক্যাশ ফ্লোর মধ্যে আর কোনো ঝুঁকি থাকবে না। তো এখন 1 লাখ টাকা, এটার পাশে
সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেওয়া আছে 0.95, এইভাবে 2 লাখ টাকার পাশে দেওয়া আছে 0.9, এইভাবে প্রতিটা ক্যাশ ফ্লো পাশে অঙ্কের দেওয়া যে সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরের মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা ক্যাশ ফ্লোর সাথে গুণ করে আমরা সার্টেন ক্যাশ ফ্লো পাইছি। আমরা কি পাইছি? আমরা সার্টেন ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এখন সেই সার্টেন ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সকে এইবার আমরা এনপিভি করব। এনপিভি করতে গেলে আগে বলছি যে ডিসকাউন্ট রেট সবসময় সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরে নিতে হবে কোনটা? রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। কত পার্সেন্ট দেওয়া আছে? 8%। এই 8%-এর 1 টাকার প্রেজেন্টেবল ফ্যাক্টর আমরা এটা তোমরা ক্যালকুলেশন করে নিতে পারো বা টেবিল থেকেও বের করা যায়। এই ফর্মুলাটা গতকালকে আমি দেখাইছি যে ইয়ার অনেকটা কিভাবে বের করব। এখানে 1 প্লাস r টু দি পাওয়ার n, এখানে r এর মানটা ব্যবহার করতে হবে 0.08, আর ইয়ার 1 এর ফ্যাক্টরটা নেওয়ার সময় n এর মান 1 ধরতে হবে, ইয়ার 2 তে 2 ধরতে হবে। এইভাবে n এর মান সংশ্লিষ্ট বছরের সাথে ওই বছরের n মানটা ব্যবহার করে আমরা ফ্যাক্টরগুলো বের করব। এই ফ্যাক্টরগুলো হচ্ছে 1 টাকার প্রেজেন্ট ভ্যালু। কয় টাকার প্রেজেন্ট ভ্যালু? এই 1 টাকার প্রেজেন্ট ভ্যালুর সাথে আমরা যখন টোটাল সার্টেন ক্যাশ ফ্লোকে গুণ করব, সার্টেন ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। তো এই 95,000 টাকা এক বছর পরে যে 95,000 টাকা পাবো সেটা এই মুহূর্তে যদি প্রেজেন্ট ভ্যালুতে আনি তাহলে 87,693 টাকা। এইভাবে 2 বছর পরে যে 1,80,000 টাকা সার্টেন ভাবে আমরা পাবো মনে করতেছি, তো সেই টাকার প্রেজেন্ট ভ্যালু আসবে কত? 1,54,321 টাকা। এইভাবে প্রতিটা সার্টেন ক্যাশ ফ্লো যেটা ভবিষ্যতে আমরা নিশ্চিতভাবে পাবো মনে করতেছি সেটাকে এখন আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছি। আচ্ছা, এখন এই স্টুডেন্টস এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে এই যে ক্যাশ ফ্লো শুরুতে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে পসিবল ক্যাশ ফ্লো, যেটা কিন্তু আনসার্টেনিটি বিদ্যমান, এটার মধ্যে ঝুঁকি বিদ্যমান, এটা পুরোপুরি 100% আসবে তা বলা যায় না। এই সার্টেনিটি গুলো ফ্যাক্টর দ্বারা গুণ করার পর এই আনসার্টেন ক্যাশ ফ্লো কিন্তু সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট হয়ে গেছে, কিন্তু স্টিল এটা এখন ফিজিবিলিটি রয়ে গেছে। এখন সেটাকে আবার প্রেজেন্টেবিলিটিতে কনভার্ট করার জন্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, অর্থাৎ যেহেতু এটা আনসার্টেন ক্যাশ ফ্লো, কোনো ঝুঁকি নাই, এখন কিন্তু আমাদের ঝুঁকিবিহীন যে রেট অফ রিটার্ন দেওয়া আছে আরএফ, সে আরএফ এর 8% দ্বারা এক প্রেজেন্টেবল ফ্যাক্টর নিয়ে ওগুলোর সাথে সংশ্লিষ্ট সার্টেন ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সাথে গুণ করে আমরা প্রেজেন্টেবলিতে কনভার্ট করলাম। এখন সবগুলো ক্যাশ ইনফ্লো প্রেজেন্টেবল যোগফল পাওয়া গেছে 7,06,503 টাকা। এখান থেকে আমরা এনসিও বা নেট ক্যাশ আউটলে 3 লাখ টাকা যেটা শুরুতে আমাকে দেওয়া আছে এটা বিয়োগ করলে আমরা পাই কত? এনপিভি 4,06,503 টাকা। তো এটা হচ্ছে প্রজেক্ট এর এনপিভি। এইভাবে একইভাবে আমরা প্রজেক্ট বি এর এনপিভি বের করব। প্রজেক্ট বি এর এনপিভি বের করার সময় প্রজেক্ট বি এর যে ক্যাশ ফ্লোগুলো দেওয়া, যেগুলো ইনফ্লো যেগুলো দেওয়া আছে 2 লাখ 2 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, এই ক্যাশ ফ্লোগুলো ইয়ার 1 থেকে 5 পর্যন্ত আমরা যথাক্রমে আমরা এই ক্যাশ ফ্লোগুলো পাবো। এখন এই আগের মতোই এই আনসার্টেন ক্যাশ ফ্লোর সাথে এই প্রজেক্ট বি এর যে সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর মান যেগুলো দেওয়া আছে যেই বছরেরটা সেই বছরের সাথে গুণ করে আমরা ঠিক ক্যাশ ফ্লো আনসার্টেন ক্যাশ ফ্লো সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট করছি। সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট করার পর ঠিক একইভাবে অঙ্কে যে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন দেওয়া আছে 8%, সেই 8% ফ্যাক্টরটা প্রজেক্ট এর মতো বি একই মান বসবে। সেই 8% দ্বারা ফ্যাক্টরের মানগুলো আমরা বের করছি। বের করার পর সেই ফ্যাক্টরের মান দ্বারা যখন সার্টেন ক্যাশ ফ্লোকে গুণ করব, সার্টেন ক্যাশ ফ্লো প্রতিটা টাকা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। এইভাবে প্রজেক্ট বি এর আনসার্টেন ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু যোগফল পাইছি কত? 6,83,400 টাকা। এটা হচ্ছে বেনিফিটগুলো প্রেজেন্ট ভ্যালু। সেই বেনিফিটগুলো প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা প্রজেক্টের যে প্রাথমিক যে খরচের প্রেজেন্ট ভ্যালু নেট ক্যাশ আউটলে 3 লাখ টাকা, এক্ষেত্রে দুটো প্রজেক্টে কিন্তু এনসিও সমান দেওয়া আছে, প্রথমটা 3 লাখ, দ্বিতীয়টাও 3 লাখ। তো সেই 3 লাখ টাকা আমরা এনসিও বিয়োগ করার পর আমরা দ্বিতীয় প্রজেক্টের এনপিভি পাইছি কত? 3,83,400 টাকা। তো স্টুডেন্টস আমরা কি দেখতে পেলাম যে এনপিভি কিন্তু এখন প্রজেক্ট এ তে বেশি আর বি তে কম আছে। তাহলে আমরা যদি বলি যে কোন প্রজেক্টটা গ্রহণ করব, হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, আমরা বলবো প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ হায়ার দ্যান প্রজেক্ট বি। তো স্টুডেন্টস এই আজকের আলোচনায় আমি একটা বিষয় আবারও বলতে যাচ্ছি যে আমরা কিন্তু এখানে এনপিভি বের করব, কিন্তু এনপিভি বের করার সময় আমরা যে নরমাল যে ক্যাশ ফ্লো যেটা দেওয়া থাকে সেটা কিন্তু আনসার্টেন ক্যাশ ফ্লো। আমরা এনপিভি গত একই নিয়মেই কাজটা করছি, কিন্তু আমাদের এই আনসার্টেন ক্যাশ ফ্লোকে সার্টেন ক্যাশ ফ্লো দ্বারা গুণ করে সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দ্বারা গুণ করে সার্টেন ক্যাশ ফ্লোতে কনভার্ট করছি, দেন আমরা এনপিভি বের করছি। এবং এনপিভি বের করার সময় নতুন আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে এখানে নরমাল রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে অলওয়েজ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এবং এই রিস্ক ফ্রি রিটার্নটা শুধুমাত্র এই সার্টেন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরে কিন্তু এই রেটটা ব্যবহার করা হয় এনপিভি বের করার সময়। তো আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো।
পরবর্তী ক্লাসে আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।